নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, পেহেলগামের জঙ্গি হানার বদলা তো হবেই। কবে হবে, কিভাবে হবে, সেটা ঠিক করবে সেনাবাহিনী। ভারত সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। তারা যে সময়টা স্থির করবেন সেই সময়ই প্রত্যাঘাত হবে। প্রত্যাঘাত মানে জঙ্গি পরিকাঠামো ধ্বংস করা, জঙ্গিদের নিকেশ করা এবং তাদের মদতদাতাদের এমন শাস্তি দেওয়া যেটা তারা কল্পনাও করতে পারছেন না। এখন প্রশ্ন হলো যে আমরা এর আগে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছি, উড়ির পরে চালিয়েছি, পুলওয়ামার পরে চালিয়েছি, এবার কি হবে? এবার কি সেই একই সার্জিক্যাল স্ট্রাইক? অনেকে বলছেন এবার ভারত লিপা ভ্যালিতে নিজেদের দখল কায়েম করবে। এই লিপা ভ্যালি হচ্ছে একটা 9 কিলোমিটার দীর্ঘ একটা উপত্যকা পাকিস্তানের দখলে, পাক অধিকৃত কাশ্মীরে। সেই লিপা ভ্যালি থেকে লাগাতার গুলি চালাচ্ছে পাক রেঞ্জার্স, পাক সেনা। বদলা নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের দিকে ক্যাজুয়ালিটি হয়েছে, যদিও পাকিস্তানের সেনাবাহিনী চিরকালই অদ্ভুত নীরবতা পালন করে, প্রকৃত ঘটনাটা জানা যায় না। এই লিপা ভ্যালি স্ট্র্যাটেজিক্যালি খুব গুরুত্বপূর্ণ। দেখুন, 71 সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে শুধু তো পূর্ব প্রান্তে যুদ্ধ হয়নি, কাশ্মীর সীমান্তেও যুদ্ধ হয়েছিল। লিপা ভ্যালি তখন ভারতীয় সেনাবাহিনী দখল করেছিল এবং তারপর সিমলা চুক্তি যখন হয়, সেই সিমলা চুক্তির শর্ত অনুযায়ী লিপা ভ্যালি পাকিস্তানকে প্রত্যাবর্তন করে ভারত। লিপা ভ্যালিতে পাক বাহিনী প্রচুর মোতায়েন আছে এবং উল্টো দিকে ভারতীয় বাহিনীও মোতায়েন আছে। এখন লিপা ভ্যালি যদি ভারতীয় সেনাবাহিনী দখল নেয় পুনরায়, তাহলে সেটা কিন্তু আর ছাড়া হবে না, ওটা ভারতের দখলেই থাকবে। ওটা এখন বর্তমানে জঙ্গিদের অভয়ারণ্য হয়ে গেছে। অনেক জঙ্গি ওই লিপা ভ্যালিকে করিডোর হিসাবে ব্যবহার করে ভারতে প্রবেশ করে এবং সেখানে জঙ্গি পরিকাঠামো আছে। উড়িতে যে 19 জন সেনা জওয়ান শহীদ হয়েছিল, তারপরেও ভারত সরকার লিপা ভ্যালিতে অভিযান চালিয়েছিল। এবারও সেরকম কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সমর বিশেষজ্ঞরা। স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত ইম্পর্টেন্ট। 9 কিলোমিটার দীর্ঘ পাকিস্তান দখল করে রেখেছে, ওটা পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে পড়ে। এখন প্রশ্ন হলো, পাকিস্তান সত্যিই ভয় পাচ্ছে এবং পাকিস্তানে কিন্তু একটা কু হয়ে গেছে। কিরকম কু? যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পাকিস্তানে যিনি হয়েছেন, তিনি এখন আইএসআই এর ডিজি মেজর লেফটেন্যান্ট কর্নেল আসিম মালিক। আবার পাকিস্তানের সেনাপ্রধান হচ্ছে আসিম মুনির, আর আসিম মালিক হচ্ছে আইএসআই এর ডিজি। আইএসআই এর ডিজিকেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে বহাল করা হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদটা খুব গুরুত্বপূর্ণ। যেমন আমাদের অজিত দোভাল আছেন, বাংলাদেশি ইউনুস খলিলুর রহমানকে নিয়োগ করেছেন, কিন্তু আইএসআই এর ডিজি সরাসরি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ পেলেন। এর থেকে এটা প্রমাণিত হয় যে পাকিস্তান সেনাবাহিনী এই যে ফাসাদ, ওই ফাসাদটা রাখতে চাইছে না। তারা পরিষ্কার নিজেদের ইনফ্লুয়েন্স অ্যাসার্ট করছে ইসলামাবাদের উপর। অর্থাৎ ইসলামাবাদের কর্তৃত্ব পুরোটা রাওয়ালপিন্ডির হাতে চলে গেছে। সেই জন্যই আইএসআই ডিজিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে পাকিস্তান নিয়োগ করেছে। এখন পৃথিবীর অধিকাংশ দেশে সেনাবাহিনী সাধারণত নির্বাচিত সরকারের কাছে দায়বদ্ধ থাকে। পাকিস্তানে ঠিক উল্টোটা, সরকার সেনাবাহিনীর কাছে দায়বদ্ধ থাকে। অর্থাৎ ইসলামাবাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তারা সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে গ্যারিসন টাউন রাওয়ালপিন্ডির জিএইচকিউ বা জেনারেল হেডকোয়ার্টারের কাছে।
পাকিস্তানের ক্ষমতার অনেকগুলো কেন্দ্র, সব থেকে দুর্বল কেন্দ্র হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ, সব থেকে শক্তিশালী সেনাবাহিনী, মোল্লাতন্ত্র শক্তিশালী, আর একটা হচ্ছে টেরোরিস্ট আউটফিটরা। এই চারটে ক্ষমতার কেন্দ্র। মুশারফ যেভাবে কার্গিল যুদ্ধের পর নওয়াজ শরীফকে হটিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেছিলেন, আসিম মুনিরের ছকও কিন্তু সেটাই। এই যে যুদ্ধজিগির তোলা, পেহেলগামে বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ করা এবং দ্বিজাতি তত্ত্বের সপক্ষে ইসলামাবাদে প্রবাসী পাকিস্তানিদের সামনে আসিম মুনিরের জ্বালাময় বক্তৃতা এবং তার কয়েকদিন পরেই পেহেলগামে জঙ্গি হানা, সবকিছুকে যদি আপনি দেখেন, ক্রোনোলজিটা বুঝলেই বুঝতে পারবেন এটা পাক সেনা এবং আইএসআই এর প্রত্যক্ষ মদতে হয়েছে। অর্থাৎ পাক সেনা ঘরের মাঠে কোণঠাসা, বালুচ লিবারেশন আর্মি, তেহরিকে তালিবান পাকিস্তান পাক সেনাবাহিনীকে টার্গেট করছে। পাক সেনাবাহিনীর জওয়ানরা, মিড র্যাঙ্কিং অফিসাররা সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, বলেছেন ইউর টাইম ইজ আপ। সেই সময় সেনাবাহিনী বা সেনাপ্রধান বাহিনীর উপর নিজের কর্তৃত্ব এবং পাকিস্তানের সরকারের উপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য, একেবারে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার জন্য এই কাণ্ডটা ঘটিয়েছে। এবং পাকিস্তান সেনাবাহিনী জানে ভারতের সঙ্গে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে পাক সেনাবাহিনীর পাশে দাঁড়াবে এবং সাধারণ মানুষও মনে করবে যে এই সময় সেনাবাহিনীর পাশে দাঁড়ানো প্রয়োজন। আসিম মুনির সেই জন্যই এই পরিকল্পিত হামলাটা চালিয়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছেন এবং ইসলামাবাদের দুর্বল শাহবাজ শরীফের নেতৃত্বাধীন কোয়ালিশন সরকার, যার অস্তিত্ব শুধু খাতায় কলমে, বাস্তবে কিছু নেই, তাদের হাঁটু এখন কাঁপছে। এবং আসিম মালিক, যিনি আইএসআই ডিজি, তাকে এনএসএ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। 2022 সালের পর থেকে এনএসএ পদটা ফাঁকা ছিল। অর্থাৎ রাওয়ালপিন্ডি পূর্ণ কর্তৃত্ব কায়েম করলো ইসলামাবাদের উপর। বলতে পারেন এটা একটা কু কিন্তু হয়ে গেল পাকিস্তানে। সেনাবাহিনী কু করলো, এবার দেখবেন কয়েকদিনের মধ্যে শাহবাজ শরীফকে পদত্যাগ করতে হবে এবং আর্মি চিফ প্রকাশ্যে ক্ষমতাটা দখল করবেন। যে হাফিজ সঈদ, রাষ্ট্রপুঞ্জ যাকে সন্ত্রাসবাদী তকমা দিয়েছে, তার মাথার দাম ধার্য করেছে অনেক দেশ, তিনি লাহোরের একটা ঘিঞ্জি জায়গায় সুরক্ষিতভাবে আছেন। তিনি যেখানে আছেন সংবাদপত্র বলছে 4 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে সিসিটিভি ইনস্টল করা হয়েছে। পাক সেনা তার নিরাপত্তা দিচ্ছে। যদিও পাক সেনাবাহিনী বলে, পাকিস্তান সরকার বলে তিনি হাউস অ্যারেস্ট আছেন, কিছুই নয়, তিনি একদম বহাল তবিয়তে আছেন। একটা বড় কম্পাউন্ডের মধ্যে থাকেন, সেখানে মাদ্রাসা আছে, মসজিদ আছে এবং তিনি থাকেন পার্শ্বত্বে নিয়ে। হাফিজ সঈদ লক্ষ্যবস্তু হতে পারেন। হাফিজ সঈদের উপর কি বলবো আর কি, হাফিজ সঈদের উপর আক্রমণ হতে পারে, এই আশঙ্কায় পাক সেনাবাহিনী তার নিরাপত্তা 4 গুণ বৃদ্ধি করেছে। হাফিজ সঈদের তো ডানহাতি তো পেহেলগামের এই খুনের সঙ্গে যুক্ত। হাফিজ সঈদের এক ঘনিষ্ঠকে করাচিতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা মেরে পালিয়ে গেছে। তাই হাফিজ সঈদ প্রাণ ভয়ে এখন লুকিয়ে আছেন এবং তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। এটাই হচ্ছে পাকিস্তানের বর্তমান অবস্থা। আমরা বলি না রোগ স্টেট, দুর্বৃত্ত রাষ্ট্র। পাকিস্তান যে চিরকাল সন্ত্রাসকে মদত দিয়ে আসছে, হাফিজ সঈদকে এইরকম নিরাপত্তার বেষ্টনীতে রেখে দেওয়া তার সব থেকে বড় প্রমাণ। জাকিউল্লাহ আমান লখভি পাকিস্তানে আছেন এবং আরো অনেক কুখ্যাত সন্ত্রাসবাদী পাকিস্তানে আত্মগোপন করে আছেন। পাক সেনা এবং আইএসআই তাদের নিরাপত্তা দিচ্ছে। যে ওসামা বিন লাদেন ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদে সুরক্ষিতভাবে ছিল দীর্ঘদিন, এরপরেও পাকিস্তান বলে যে তারা সন্ত্রাসবাদকে মদত দেয় না। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তো বলেই দিয়েছেন, উই হ্যাভ বিন ডুইং দিস ডার্টি থিংস ফর দ্য লাস্ট 3 decades। এবং সেই জন্যই আমরা রাষ্ট্রপুঞ্জে বলেছি যে পাকিস্তান রোগ স্টেট।
দুর্বৃত্ত রাষ্ট্র। দেখুন, প্রত্যাঘাত হবে। পাকিস্তানকে ভাতে মারার কৌশল তো আমরা নিয়েছি। একে সিন্ধু ওয়াটার ট্রিটি থেকে আমরা সরে এসছি আপাতত। জিলামের জল ছাড়া হয়েছে, স্পিড গেজ খুলে দেওয়া হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে বন্যা পরিস্থিতি। পাকিস্তানের কোনো বিমান ভারতীয় আকাশ সীমা ব্যবহার করতে পারবে না। ভারতীয় পণ্য, এই পাকিস্তানি পণ্য কোনো ভারতীয় বন্দরে, সমুদ্র বন্দরে খালাস হবে না। পাকিস্তানের ওষুধের যে কাঁচা মাল তার 40% আসে ভারত থেকে। সমস্ত রকম বাণিজ্য বন্ধ হওয়ায় ওষুধের কাঁচা মাল পাকিস্তান পাবে না। পাকিস্তানের জেনারেল পলিটিক্যাল লিডাররা শরীর খারাপ হলে দুবাই চলে যান, আমেরিকা চলে যান, লন্ডনে চলে যান, কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ তো চিকিৎসাটা দেশেই করান। পাক সরকার, বিশেষ করে সেনা প্রধান আসিম মুনিরের এই ভয়ানক চক্রান্তের জন্য তাদের জীবনও কিন্তু দুর্বিষহ হয়ে যাচ্ছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই পাকিস্তানের থেকেই তো একসময় আমরা শুনেছিলাম 90 দশকের গোড়ায় যে মাধুরী দে দো কাশ্মীর লে লো। তখন আমান কি আশা ছিল। বর্তমান পরিস্থিতিতে আর কোনো আমান কি আশা নেই। আমান কি আশা তখনই হতে পারে যখন পাকিস্তানের সাধারণ মানুষ তাদের দুর্দশার জন্য সেনাবাহিনীকে কাঠগড়ায় তুলে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করবে, রাস্তায় নামবে। একবার করেছিল ইমরান খানের দল। লাহোরের এরিয়া কমান্ডারের বাংলো তছনছ করা, সেসব ছবি আমরা দেখেছিলাম। তারপর সেনাবাহিনী রিটালিয়েট করে, ইমরানের দলের অনেককে জেলবন্দি করে রাখা হয়েছে। ক্রিমিনাল এই আর্মি কোর্টে তাদের বিচার হবে বলা হচ্ছে। ইমরানের দল সেটা মানতে চাইছে না। ইমরানের দলের সঙ্গে সেনাবাহিনীর তুমুল সংঘাত। ইমরানের দলের সমর্থকরা মনে করেন যে সেনাপ্রধান আসিম মুনিরের জন্যই ইমরানকে জেলে পৌঁছতে হচ্ছে। তাই আমান কি আশা যদি আমরা আবার ফেরাতে চাই, দায়িত্ব নিতে হবে পাকিস্তানের সাধারণ মানুষকে। তারা যদি তাদের সরকার এবং সেনাবাহিনীকে পরিষ্কার বার্তা দেয় যে এই জঙ্গিদের মদদ দেওয়া, জঙ্গি পরিকাঠামোকে সহায়তা করা, এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না হলে আমরা বিদ্রোহ করব। দেখুন, জনতার বিদ্রোহকে সবাই ভয় পায়, সে যত শক্তিশালী সেনাবাহিনী হোক না কেন। পাকিস্তান দাবি করে তারা বিশাল শক্তিশালী সেনাবাহিনী, কিন্তু অত শক্তিশালী সেনাবাহিনী থাকা সত্ত্বেও পাকিস্তান 4-4 বার আমাদের সঙ্গে যুদ্ধে হেরেছে। এই যে আসিম মুনির খুব দ্বিজাতি তত্ত্বের পক্ষে সওয়াল করলেন, বললেন যে হিন্দু মুসলমান সব দিক থেকে আলাদা, আমাদের জীবন দর্শন আলাদা হিন্দুদের থেকে, আমাদের অ্যাসপিরেশন আলাদা হিন্দুদের থেকে, হিন্দু মুসলমান ক্যানট কোএক্সিস্ট। খুব বড় বড় কথা বললেন দ্বিজাতি তত্ত্বের পক্ষে। এতই যদি দ্বিজাতি তত্ত্বের ভিত শক্ত হয়, তাহলে 71 সালে বাংলাদেশ পাকিস্তান থেকে বেরিয়ে স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করত না। বাংলাদেশের সৃষ্টি জিন্নাত দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারাঘাত। সেই দ্বিজাতি তত্ত্বের কথা সেনাপ্রধান আওড়াচ্ছেন। মস্তিষ্কবর্তী ঘৃণা, বেছে বেছে হিন্দুদের টার্গেট করা হয়েছে। দেখুন, 22 এপ্রিল কি বার ছিল? মঙ্গলবার। 16 জানুয়ারি 2024 ছিল মঙ্গলবার। যতদূর আবার মনে পড়ে, সেদিনই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার যে সপ্তাহব্যাপী কার্যক্রম তার সূচনা হয়েছিল। তাই বেছে বেছে মঙ্গলবারকেই বেছে নিয়েছিল জঙ্গি জেহাদিরা হিন্দুদের উপর আক্রমণ করার জন্য। কত ঘৃণা, কত বিদ্বেষ জঙ্গিদের মনে, এবং সেই বিদ্বেষকে উস্কে দিচ্ছে পাকিস্তানের এস্টাবলিশমেন্ট। এর থেকেই এটা প্রমাণিত হয়। যদি পাকিস্তান, দেখুন, প্রত্যাঘাত হবে, প্রত্যাঘাত করলে রিটালিয়েট করার চেষ্টা করবে, সফল হবে না। এবার যদি আমরা পাকিস্তান মানে পাক অধিকৃত কাশ্মীরের কোনো অংশ নিয়ন্ত্রণে আনতে পারি, সেই অংশ কিন্তু আর ছাড়া হবে না। এটা আমার মনে হয় সমস্ত ভারতবাসীর এক সুরে কথা বলবে। এখন আর নতুন করে কোনো চুক্তি, কোনো এলাকা প্রত্যাবর্তন
হবে না। পাক অধিকৃত কাশ্মীর জোর করে পাকিস্তান দখল করে রেখেছে। কাশ্মীরের বিষয় চিরকালের জন্য শেষ হয়ে গেছে। পাকিস্তানকে ফেরাতে হবে পাক অধিকৃত কাশ্মীর। ক্ষমা নেই পাকিস্তানের। দুর্বৃত্ত রাষ্ট্র পাকিস্তানের কোনো ক্ষমা নেই। এমন প্রত্যাঘাত হবে কল্পনা করতে পারছে না জঙ্গি জিহাদিরা এবং তাদের মদতদাতারা। একটু ধৈর্য ধরে 140 কোটি ভারতবাসীকে অপেক্ষা করে থাকতে হবে সেই মাহেন্দ্রক্ষণের জন্য।